আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা ফ্রি লাইভ ক্লাসে। এবং আজকের লাইভ ক্লাসে আমরা 44তম বিসিএসের বাংলা ব্যাকরণ অংশটা সলভ করব। তো যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু ফাস্ট জয়েন করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, লাইট ক্লিয়ার আছে কিনা, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আর সাথে আছি বরাবরের মতো আমি সাউদা আপু। লাইভ হয়েছে আমার পেজ শারমিন সাউদা থেকে। এছাড়া আমার ইউটিউব চ্যানেল এবং বিসিএসের রিলেটেড আরেকটা ফেসবুক পেজ আছে, দুটো একই নামে আছে। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে পেয়ে যাবেন, বিসিএস স্কোয়াড নামে। তো আসলে আপনাদের জন্য খুব ছোট করে আমার এই প্রচেষ্টা। আমি একেবারেই শখের বশেই পড়াতে ভালো লাগে তাই পড়াই, এবং বিগত 2 থেকে 3 বছরেরও বেশি সময় ধরে আমি অনলাইনে পড়াচ্ছি এবং আপনাদের জন্য বাংলাটা নিয়েই কাজ করছি। তো যারা যারা আমাকে আগে থেকেই চেনেন তারা তো চেনেন, আর যারা একদম ফার্স্ট আজকে লাইভে আমার সাথে অংশগ্রহণ করবেন তাদের জন্য আর কি বলে দিলাম। আমি সাউদা শারমিন, এবং আমি লাইভ হয়েছে আমার নিজস্ব পেজ থেকে। এছাড়াও আমার আরেকটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেলেও আপনি আমাকে পেয়ে যাবেন। সেখানে বিসিএস স্কোয়াড লিখে সার্চ করলেই কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এবং যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, আশা করব সবাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন, এবং আমার সাথে যারা আছেন শারমিন সাউদা পেজে সেখানে সবাই আশা করছি অলরেডি লাইক কমেন্ট করে তো সাথে আছেনই। তো যাই হোক, আমি অন্য আরেকটা ডিভাইসে চেক করে নিচ্ছি, আর সেই সাথে আপনারাও আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর সব কিছু ঠিকঠাক আছে কিনা লাইভটা। বোর্ড চমৎকার ক্লিয়ার দেখা যাচ্ছে, বোর্ডে আলোটা খুবই দারুণ হয়েছে। তো আশা করছি আপনাদের আলো নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার দেখা যাচ্ছে, বোর্ডে আলোটা খুবই দারুণ হয়েছে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আশা করছি আপনাদের আলো নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার দেখা যাচ্ছে, বোর্ডে আলোটা খুবই দারুণ হয়েছে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। আশা করছি আপনাদের ওকে, সাউন্ডও ক্লিয়ার আছে। আমি সাউন্ড অফ করে দিলাম। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন, আমরা শুরু করব আজকের লাইভ ক্লাস। এবং আমরা বিগত কয়েকদিন যাবত আমরা কিন্তু একদম নিয়মিত লাইভ ক্লাস করছি, নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করছি। রাত 10টায় চলে আসছি আপনাদের জন্য এই ফ্রি আয়োজনগুলো নিয়ে। তো কে কোথা থেকে আমার সাথে জয়েন হয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আপনারা বেশি বেশি যদি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু এই আয়োজন নিয়মিতই চলবে। আর আপনারা যদি রেসপন্স না করেন, লাইভে যদি রেসপন্স ভালো না থাকে তাহলে কিন্তু আয়োজন বন্ধ হয়ে যাবে। ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করতে থাকুন এবং লাইভটা শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। সবাইকে একটু জয়েন করার জন্য সময় দিব। আমরা শুরু করব আজকে ক্লাস। এবং যারা যারা নিয়মিত লাইভ ক্লাসগুলো করছেন আশা করছি উপকৃত হচ্ছেন। আর কিভাবে আয়োজনগুলো আরও কিভাবে করলে আপনাদের জন্য ভালো হয়, বেটার হয়, সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টে। আর তাছাড়া কোন টপিকগুলো নিয়ে আসলে আপনারা আলোচনা শুনতে চান, কিংবা কোন টপিকগুলোতে আপনাদের প্রবলেম আছে সেটাও আমাকে যদি কমেন্টে জানান, আমি অবশ্যই পরবর্তী ক্লাসগুলো আপনারা যে টপিকে চাচ্ছেন সেই টপিকের উপরে নেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করছি, বিগত সালের প্রশ্ন সমাধান, এবং আজকে আমরা 44তম বিসিএসের কোয়েশ্চেন সলভ করব। তো আশা করছি সবাই ক্লাসটা করবেন এবং ক্লাস করে আপনি এই বিগত সালের প্রশ্নগুলো সলভ ক্লাসগুলো অনেক কাজে দেয়। এবং আজকে 48তম বিসিএস যে স্পেশাল যে বিসিএসটা ছিল সেটার পরীক্ষা হয়েছে দেখলেন সবাই। তো স্পেশাল বিসিএসের কোয়েশ্চেনগুলো আসলে কম্পেয়ারেবল না। হ্যাঁ, স্পেশাল বিসিএসের কোয়েশ্চেনগুলো মানে নর্মাল বিসিএসের কোয়েশ্চেনের সাথে আসলে কম্পেয়ার করা
যায় না, তারপরেও কোয়েশ্চেন প্যাটার্নটা যারা দেখেছেন তারা দেখবেন। আপনার স্পেশাল বিসিএসের বিগত সালের যেসব কোয়েশ্চেনগুলো আসে দেখা যায় বাংলাতে ব্যাকরণ পার্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে, সাহিত্য পার্ট থেকে খুব কম কোয়েশ্চেন আসে, তাই না? তো আসলে স্পেশাল বিসিএসের কোয়েশ্চেনটা নর্মাল বিসিএসের সাথে কম্পেয়ার করতে গেলে একটু মানে আসে। তারপরেও আমরা কোয়েশ্চেন প্যাটার্ন যা দেখলাম, তো কোয়েশ্চেন প্যাটার্নটা যদি আমরা বলি, হ্যাঁ কোয়েশ্চেন নিয়ে যদি কথা নাও বলি, প্যাটার্নটা যদি আমরা বলি, কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু অনেক চেঞ্জ এসেছে। তো আশা করা যাচ্ছে সামনের বিসিএসেও আপনার হচ্ছে আমাদের কি অভ্যুত্থান পরবর্তী প্রথম বিসিএস হতে যাচ্ছে 47তম, তাই না? 48তমটা হলো, এটাই প্রথম ছিল, যদিও এটা মানে স্পেশাল ছিল ডাক্তারদের জন্য। তো আমাদের 47তমটা কিন্তু একদম মানে একদম গোছানো একটা প্রিপারেশন রাখবেন, যেহেতু অভ্যুত্থান পরবর্তী এটা আমাদের প্রথম বিসিএস হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এর পরবর্তী যে সকল পরীক্ষাগুলো হয়েছে তা গত 1 বছরে, তো কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটু ফলো করলে দেখা যায় যে কোয়েশ্চেন প্যাটার্নে আসলে এখন পরিবর্তন আসতে শুরু করেছে। ঠিক আছে, তো আমরা একটু এগুলো নিয়ে অ্যানালাইসিস নিজেরাও করবেন, বিভিন্ন টিচাররা যখন আলোচনা করে সেটাও তো আমাদের কাজেই লাগে। তো যাই হোক, আমরা বিগত বিসিএসের কোয়েশ্চেন নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো আশা করছি সবাই যে যেখান থেকে লাইভ ক্লাসে অংশ নিচ্ছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কে কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানান, কে কোথা থেকে লাইভ ক্লাসে অংশ নিচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানান। দেখি কে কে আছে আমার সাথে লাইভ ক্লাসে। ওকে, আমি একটু কমেন্টের জন্য ওয়েট করছি। আকলিমা বিনতে আফসার লিখেছে আলহামদুলিল্লাহ ম্যাডাম ভোলা থেকে। ওকে, আকলিমা বিনতে আফসার হচ্ছে একদম নিয়মিত লাইভ ক্লাস করে। তো যাই হোক, আমরা আজকে ক্লাস শুরু করব। আমরা যারা যারা জয়েন করেছি তাড়াতাড়ি একটু কমেন্ট করে লাইভ ক্লাসটাকে একটু রিচ দিব, ঠিক আছে? আমরা যারা যারা জয়েন করেছি একটা করে কমেন্ট করব। যারা যারা লাইভ ক্লাসটা দেখছি একটা করে কমেন্ট করব। আপনি কেমন আছেন? আকলিমা বিনতে আফসার লিখেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, যদিও গরম লাগছে প্রচুর। এখানে যখন ক্লাস করাই এখানে মানে একসাথে 4-5টা লাইট জ্বলে, 4-5টা না 4টা লাইট জ্বলে। এই অন্যদিকে 3টা, এই পাশে একটা, এই পাশে 2টা, এই সামনে পেছনে 2টা, টোটাল 4টা লাইট। তো লাইটে এমনিতেই বেশি গরম লাগে, তার উপরও ফ্যান অফ থাকে, তো ক্লাস করানোর সময় একটু গরম লাগে আর কি। আমি প্রচুর ঘামতে থাকি, যারা নিয়মিত ক্লাস করেন তারা দেখেন যে আমি প্রচুর ঘাম মুছি আপনাদের ক্লাস করাই, তাই না? তো আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এটা জানান। আর কারা কারা মানে লাইভে জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করলে আমি দেখতে পারতাম যে আপনারা কারা কারা আছেন আমার সাথে। আর আজকে কিন্তু আমরা 44তম বিসিএসের বাংলা ব্যাকরণ অংশটা সলভ করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা। এইখানে আপনার মানে যে টপিক থেকে কোয়েশ্চেনগুলো এসছে আমরা টপিকগুলো অ্যানালাইসিস করব, সেই সাথে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো মানে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। তো সবাই একটু ফাস্ট জয়েন হয়ে যাবেন। সেই সাথে আপনার পরিচিত জনদেরকে মেনশন দিয়ে দিবেন, যারা এই ক্লাসটা করলে যারা উপকৃত হতে পারে তাদের কাছে ক্লাসটা শেয়ার করে বা তাদেরকে মেনশন করে ক্লাসটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। রেসপন্স ভালো না থাকে তাহলে কিন্তু আয়োজন
ওকে, অনেকে জয়েন করেছেন, হ্যাঁ অনেকে ক্লাসটাতে জয়েন করেছেন এবং আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে লাইভটাতে রিচ ভালো থাকবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ওকে, ওকে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? ওকে, অপশনে আছে রতন, অপশন খতে আছে কবাট, অপশন গতে রয়েছে পিচাস এবং অপশন ঘতে রয়েছে মুলুক। ওকে, আমাদের প্রশ্নে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত। এটা বাংলা ব্যাকরণের যে ধ্বনি পরিবর্তন যে ইয়েটা আছে, টপিক আছে, সেই টপিক থেকে একটা প্রশ্ন, এবং প্রশ্নে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত। অপশনে রয়েছে রতন, কবাট, পিচাস এবং মুলুক। দেখেন, ধ্বনি পরিবর্তনের যে নিয়ম রয়েছে সেখানে অনেকগুলো নিয়ম রয়েছে, হ্যাঁ। সেই নিয়মের একটা নিয়ম হচ্ছে বর্ণ বিপর্যয়। বর্ণ বিপর্যয় বলতে আসলে আমরা বুঝি যখন কোনো শব্দের মাঝে পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণ স্থান পরিবর্তন করে, হ্যাঁ। পাশাপাশি অবস্থিত দুইটি ব্যঞ্জনবর্ণ যদি স্থান পরিবর্তন করে নিজেদের মধ্যে, সেই পরিবর্তনটাকে আমরা বলি আসলে বর্ণ বিপর্যয়। যেমন লাফ থেকে ফাল, কোন কোন অঞ্চলে ফাল বলে থাকে, বলে না? তো এই যে ফাল, মূল শব্দটা আমাদের লাফ, এই লাফ শব্দটা পরিবর্তিত হয়ে ফাল কথাটা, মানে ফাল শব্দটা এসেছে। তো এই যে লাফ, দেখেন পাশাপাশি দুইটা ব্যঞ্জন এরা স্থান পরিবর্তন করে ফেলেছে। ফটা পরে ছিল, আগে চলে এসেছে, লটা আগে ছিল, পরে চলে গিয়েছে। তো এই যে পরিবর্তন, এই ধরনের পরিবর্তনকে আমরা নাম দিয়েছি বর্ণ বিপর্যয়। এবং সবসময় মনে রাখবেন যে প্রথমে পরিবর্তনটা হয়েছে মানুষের মুখে মুখে বা যেভাবেই হোক পরিবর্তন হয়েছে, তারপরে আমরা এই পরিবর্তনটাকে ব্যাকরণের মাধ্যমে মানে বর্ণনা করেছি, ঠিক আছে? যার কারণে প্রথমে পরিবর্তন আসে, আসলে নিয়ম করে যে পরিবর্তন হয়েছে এরকম কোনো কিছু না। প্রথমে পরিবর্তনটা যে কোনো উপায়ে হয়ে যায়, যে কোনো উপায়ে পরিবর্তনটা হওয়ার পরে তারপরে আমরা সেই পরিবর্তনটা আসলে কিভাবে হয়েছে সেটাকে ব্যাকরণিক ভাষার মাধ্যমে আমরা বিশ্লেষণ করে আপনাদের মানে ব্যাকরণবিদরা আমাদের জন্য তুলে ধরে। তো সেই হিসেবে যখন দেখব যে আমরা একটা ভাষা, মূল একটা শব্দটা যখন সেই শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুইটা ব্যঞ্জন মানে তারা স্থান পরিবর্তন করে ফেলছে পরস্পরের মধ্যে, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলবো বর্ণ বিপর্যয়। এরকম আরও আছে, কি আছে? পিশাচ, পিশাচ থেকে পিচাস, তাই না? পিচাস। তারপরে আছে আপনার বাক্স থেকে বাস্ক। তো এই যে এগুলো সবই বর্ণ বিপর্যয়ের উদাহরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের প্রশ্ন ছিল ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ। আমাদের অপশনে ছিল রতন, কবাট, পিচাস এবং মুলুক। আমাদের সঠিক উত্তর হচ্ছে পিচাস, তাই না? এবং এই ধরনের আরও উদাহরণ আমরা দেখলাম, কি লাফ থেকে ফাল, বাক্স থেকে বাস্ক, তারপরে আপনার হচ্ছে পিচাস থেকে পিচাস। এগুলো ধ্বনি বর্ণ বিপর্যয়ের আরও অন্যান্য নিয়ম। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। আশা করছি সবাই বর্ণ বিপর্যয়টা বুঝতে পেরেছেন।
আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমার বোর্ডটা ঠিক করা একদম ফরজ হয়ে গেছে, বোর্ডটা যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। হ্যাঁ, ওকে, পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি অগ্নি শব্দের, আপনারা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা কোশ্চেন সলভ করছি, যারা আগে পড়া আছে তারা সলভ করার চেষ্টা করতে পারেন। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ? আমরা সমাধান করছি 44তম বিসিএস এর প্রশ্ন। অপশনে রয়েছে বন্যী, বন্যী এটা কিন্তু মানুষের নামও হয়। আবির, এটাও কিন্তু মানুষের নাম হয়। বায়ু সখা, সরি, বায়ু সখা, এবং অপশন ঘতে রয়েছে বৈশ্যানর। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ? অপশনে রয়েছে বন্যী, আবির, বায়ু সখা, সরি, প্রশ্নটা হচ্ছে সমার্থক শব্দ নয়। হ্যাঁ, সমার্থক শব্দ নয়, নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অপশনে আছে বন্যী, আবির, বায়ু সখা, বৈশ্যানর। তো কারা কারা অ্যান্সার করার চেষ্টা করছেন একটু দেখি, কমেন্ট পড়ি একটু। রিফাত খান লিখেছে 1-এর গ, আকলিমা বিনতে আফসার লিখেছে 1-এর গ। আচ্ছা, আকলিমা বিনতে আফসার আরও লিখেছে রিক্সা থেকে রিক্স, হ্যাঁ, রিক্সা থেকে রিস্ক হয়। হ্যাঁ, ওকে, তো যাই হোক, আরও যারা আমরা আছি তারা অ্যান্সার করার চেষ্টা করব, আর সেই সাথে আমরা ক্লাসটা শেয়ার করে দিব। ক্লাসটা শেয়ার করে সবার সাথে সবাইকে দেখার সুযোগ করে দিব। আমরা ক্লাসটা শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন, আমি সেই সাথে কোশ্চেনটা সলভ করি। দেখেন, অগ্নির সমার্থক শব্দগুলো কি কি? অগ্নির সমার্থক শব্দগুলো হচ্ছে হুতাশন, হুতাশন, অনল, পাবক, হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক। সবাই কমেন্ট করতে থাকেন। হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকেন, আমি অ্যান্সারটা একটু বলার চেষ্টা করি। বন্যী, বৈশ্যানর, কৃষাণু, বিভা বসু, অনেকগুলো সমার্থক শব্দ লিখে দিলাম। একটু গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই দিয়েছি। সর্বসূচি, তারপর বায়ু সখা। হ্যাঁ, তো দেখেন, অগ্নি শব্দের সমার্থক শব্দগুলো একটু পড়ে ফেলেন আমার সাথে সাথে। হুতাশন, অনল, তারপরে পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, বন্যী, বৈশ্যানর, কৃষাণু, বিভা বসু, বিভা বসু, সর্বসূচি, বায়ু সখা। অগ্নির যে সকল গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো রয়েছে সেগুলো আমরা একটু এক নজরে এখানে দেখে নিলাম, এবং ক্লাসের মাধ্যমে আপনি চাইলে এটা একটু পড়ে ফেলতে পারেন যে হুতাশন, অনল, পাবক, আগুন, ও তারপরে বন্যী, দহন, সর্বভুক, শিখা, বৈশ্যানর, কৃষাণু, বিভা বসু, বায়ু সখা, সর্বসূচি। আপনি কয়েকবার পড়লে অলরেডি এটা মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমার সাথে সাথে যদি আরও একবার বলেন, হুতাশন, অনল, পাবক, আগুন, দহন, সর্বভুক, শিখা, বন্যী, বৈশ্যানর, কৃষাণু, বিভা বসু, সর্বসূচি, বায়ু সখা। এভাবে কয়েকবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যায়। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন টেকনিকের মাধ্যমেও অগ্নি সমার্থক শব্দ মনে রাখতে পারেন। তাহলে আমাদের ছিল, নিচের কোনটা আসলে অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নি সমার্থক শব্দ বন্যী, বায়ু সখা, বৈশ্যানর। নয় হচ্ছে আবির। আবির একটা রঙের নাম। হ্যাঁ, রঙের নাম হচ্ছে আবির। তো আমরা অগ্নি সমার্থক শব্দগুলো শিখলাম। আশা করছি যারা যারা অগ্নি সমার্থক শব্দ পারতেন না তারা এই ক্লাসের মাধ্যমে অগ্নি সমার্থক শব্দগুলো কিন্তু শেখা হয়ে গেছে তাদের। মজা না বিষয়টা?
দেখেন ক্লাস করতে করতে কিছু কিছু জিনিস আমরা শিখে ফেলছি কোয়েশ্চেন সলভের মাধ্যমে। পরবর্তী কোয়েশ্চেনে যাই। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যথারীতি কোন সমাস? যথারীতি কোন সমাস? ওকে, অপশনে আছে অব্যয়ীভাব, অপশনে রয়েছে তৎপুরুষ, অপশনে রয়েছে দ্বিগু, অপশনে রয়েছে বহুব্রীহি। আচ্ছা, আজকে পরীক্ষায় একটা কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে এই যে অব্যয়ীভাব সমাসের উদাহরণগুলো বাংলা ব্যাকরণের আর কোন টপিকে উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়। এই কোয়েশ্চেনটা এসছে, 48-এর কোয়েশ্চেনটা দেখবেন। তাহলে দেখেন আমাদের কোয়েশ্চেনটা কি আছে। কোয়েশ্চেনটা আছে যথারীতি কোন সমাস। যথারীতি কোন সমাস? যথারীতিকে যদি আমরা ব্যাস বাক্য করি, রীতিকে অতিক্রম না করে, আমরা যদি যথারীতির ব্যাস বাক্য করি রীতিকে অতিক্রম না করে। এবং দেখেন যথারীতি আমাদের এই যে যথা এবং রীতি পূর্বপদ এবং পরপদ, তাই না? পূর্বপদে একটা অব্যয় রয়েছে। এই ধরনের অব্যয় বা উপসর্গ যদি কোনো সমাসের পূর্বপদে থাকে তখন সেটা আমরা চোখ বন্ধ করে দাগিয়ে ফেলতে পারি অব্যয়ীভাব সমাস। এছাড়া আমরা ব্যাস বাক্য থেকে যদি দেখি, এই যে যথা, এই অব্যয়টার অর্থ কি? অতিক্রম। এই অতিক্রম কথাটার অর্থটা প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, এই যে অব্যয়টা ব্যবহার হয়েছে সমাসে, এই অব্যয়ের অর্থই যখন প্রাধান্য পাচ্ছে তখন সেটাকে আমরা বলবো মানে যখন মানে অব্যয়ের অর্থটা প্রাধান্য পাবে এবং সেই মানে সেটা যদি পূর্বপদ হয়, হ্যাঁ, পূর্বপদ প্রধান সমাস হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা কি দেখলাম? আমাদের প্রথমত পূর্বপদে যদি অব্যয় বা উপসর্গ থাকে সেটা আমাদের অব্যয়ীভাব সমাস, এবং তারপরে আমরা খেয়াল করব যে মানে পূর্বপদের অর্থটা যদি প্রাধান্য পায়, অর্থাৎ এই যে অব্যয়টা আছে পূর্বপদে এই অর্থটাই যদি প্রাধান্য পায় তাহলে সেটা আমাদের কি সমাস? অব্যয়ীভাব সমাস। আশা করছি বুঝতে পেরেছেন। এই প্রশ্নটা আমি গত আরও 2টা ক্লাসে সলভ করিয়েছি। আমরা ফ্রি লাইভ ক্লাস যেগুলো করছি সেইখানে আরও 2টা ক্লাসে এই কোয়েশ্চেনটা সলভ করেছি আমরা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা মেমোরাইজ পার্টের কোয়েশ্চেন। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে? মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে? অপশনে রয়েছে তন্ময়, অপশনে রয়েছে মন্ময়, অপশনে রয়েছে মৃন্ময়, অপশনে রয়েছে চিন্ময়। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে? অর্থাৎ এটা হচ্ছে এক কথায় প্রকাশ, হ্যাঁ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেটাকে আমরা বলি। তাহলে মৃত্তিকা দিয়ে তৈরি কথাটার সংকোচন করলে আসলে হয় কি? হয় মৃন্ময়। আমরা এক কথায় প্রকাশ দেখলাম এবং মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি দাঁড়ায়? মৃন্ময়। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে বলছে, আমি এটার আর অপশন লিখছি না, অর্ধচন্দ্র এই বাগধারাটার অর্থ কি? অর্ধচন্দ্র বাগধারাটার অর্থ কি? অর্ধচন্দ্র বাগধারাটার অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেওয়া, তাই না? গলা ধাক্কা দেওয়া। পরবর্তী কোয়েশ্চেনে যাই। এগুলো আসলে অপশন দিয়ে সলভ করানোর মতো কোনো কোয়েশ্চেন না। ওকে, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হরতাল কোন ভাষা থেকে আগত? হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত?
ওফ আল্লাহ, ফ্যান চার্জার ফ্যান অন করলাম, চার্জার ফ্যানেরও চার্জ শেষ হয়ে গেল। ওকে, হরতাল শব্দটি কোন ভাষা থেকে আগত? অপশনে আছে পর্তুগিজ, তারপরে আছে হিন্দি, আজকে অনেক গরম লাগছে, গুজরাটি, এবং অপশন ঘতে রয়েছে ফরাসি। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, হরতাল কোন ভাষা থেকে আগত? অপশনে আছে পর্তুগিজ, হিন্দি, গুজরাটি নাকি ফরাসি। দেখেন হরতাল, হ্যাঁ, হরতাল এবং খাদি এই দুইটা মাত্র শব্দ, হরতাল এবং খাদি এই দুইটা মাত্র শব্দ গুজরাটি শব্দ হিসেবে আমরা পরীক্ষায় আসতে দেখি। খাদি এবং হরতাল, আরও অনেক শব্দ আছে, তবে এই দুটো শব্দই বেশি এসে থাকে। মনে রাখবেন হরতাল এবং খাদি এই দুটো হচ্ছে গুজরাটি শব্দ। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? ওকে, অপশনে রয়েছে পছন্দ, অপশন খতে রয়েছে হিসাব, অপশন গতে রয়েছে ধুলি এবং অপশন ঘতে রয়েছে শৌখিন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? অপশনে রয়েছে পছন্দ, হিসাব, ধুলি এবং শৌখিন। দেখেন তৎসম শব্দ চেনার কিছু নিয়ম আছে, তার মধ্যে সংক্ষেপে অনেকগুলো নিয়মকে একসাথে বলে দিই। হ্যাঁ, দেখেন কি কি লিখছি, খেয়াল করবেন কি কি লিখছি বোর্ডে। হ্যাঁ, কি লিখেছি, দীর্ঘ ই, দীর্ঘ উ, রি, বিসর্গ, মূর্ধন্য স, মূর্ধন্য ন, তারপরে এটা একটা যুক্ত বর্ণ, এটা একটা যুক্ত বর্ণ, এটা একটা যুক্ত বর্ণ, এ দুটোও যুক্ত বর্ণ। এটা হচ্ছে আপনার কি মূর্ধন্য স এবং ক, রাইট? তারপরে ক যোগ মূর্ধন্য স, তারপরে ক যোগ হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুত্রের যেটা, তাই না, ব্রহ্মপুত্র। তারপরে হ যোগ এটা হচ্ছে দন্তন্য, আর একটা হচ্ছে মূর্ধন্য ন। তো এই যে যুক্ত বর্ণগুলো এবং এই যে দীর্ঘ ই, দীর্ঘ রি, বিসর্গ, মূর্ধন্য স, মূর্ধন্য ন, এই বর্ণগুলো বা এই বর্ণের যে কার বর্ণ রয়েছে বা ফলাব রয়েছে সেগুলো যদি কোনো শব্দে থাকে সেই শব্দগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। তৎসম শব্দ চেনার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে এটা একটু সংক্ষেপে শিখে রাখেন। এই যে ধুলি বানানে দীর্ঘ আছে, এটা আমরা ইজিলি দাগাতে পারবো এই নিয়মটা জানা থাকলে, সেটা তৎসম শব্দ। ওকে, আমরা অলরেডি 8টা কোয়েশ্চেন সলভ করেছি। কারা কারা ক্লাসে আছেন একটু দেখি, গরম লাগছে, আমি একটু মুখের ঘামটা মুছে নিই। আপনারা কারা কারা ক্লাসে আছেন এবং কমেন্ট করছেন কারা কারা একটু দেখি। ওকে, আচ্ছা, ক্লাসে যারা যারা আছেন ক্লাসে কমেন্ট করবেন, কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেন। আমি পরে একসাথে আপনাদের সবার কমেন্ট চেক করব। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, আমরা যারা যারা ক্লাসে আছি তাড়াতাড়ি একটু ক্লাসটাকে শেয়ার করে শেয়ার ডান লিখে দিই, ঠিক আছে? শেয়ার করে শেয়ার ডান লিখে দিই। আমরা অলরেডি 8টা কোয়েশ্চেন সলভ করেছি আজকের ক্লাসে, 44তম বিসিএস এর কোয়েশ্চেন সলভ করছি। আমরা একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিব। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই।
আমরা পরবর্তী কোশ্চেনে যাই এবং যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে জয়েন করছেন তাদের জন্য বলি, আজকে আমরা সলভ করছি 44তম বিসিএস এর বাংলা ব্যাকরণ অংশের প্রশ্ন। আজকে আমরা 44তম বিসিএস এর বাংলা ব্যাকরণ অংশের প্রশ্ন সলভ করছি। আমরা 9 নম্বর কোশ্চেনে যাব। 9 নম্বর কোশ্চেনে আপনাকে বলছে নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? অপশনে রয়েছে ক, কত, বুধ এবং গট। দেখেন, বাংলা ধাতু এটা চেনার একটা সহজ উপায় বলে দিই। বাংলা ধাতু চিনবেন যেই শব্দগুলো, যে ধাতুগুলো দিয়ে তুই-তুকারি সম্পর্ক প্রকাশ পায়, হ্যাঁ, তুই-তুকারি সম্পর্ক প্রকাশ পায়, সেগুলোই হচ্ছে বাংলা ধাতু। তো এখানে দেখেন আমি কি লিখলাম, এরকম আরও আছে, শুধু এগুলো যে তা না, আরও আছে। ক, নাচ, কাদ, আক, কর, এই শব্দগুলো একটু উচ্চারণ করে দেখেন। এগুলো উচ্চারণ করলে ওই যে আমরা যখন বলি এই ছবিটা আঁক, কিংবা চল আমরা বাইরে যাই, এই যে এই শব্দগুলো আমরা বলছি, এগুলো হচ্ছে কি তুই-তুকারি সম্পর্ক যার সাথে, তার সাথে আমরা এভাবে কথা বলি। তো এই যে ক, নাচ, কাদ, আক, কর, হ্যাঁ, এই ধরনের ধাতুগুলো যখনই দেখবেন, সেই ধাতুগুলাই মূলত আমাদের বাংলা ধাতু। বাংলা ধাতুকে আমরা একটু সহজে এইভাবে মনে রাখতে পারি। এগুলো বইয়ের ভাষা না, আমরা সহজে এটাকে এইভাবে মনে রাখার জন্য মানে বলতে পারি আর কি, ঠিক আছে। যে সকল ধাতুগুলো দেখলে আমরা তুই-তুকারি সম্পর্ক প্রকাশ পাই, যেগুলো দেখে মনে হয়, সেই ধাতুগুলোই হচ্ছে আমাদের বাংলা ধাতু। ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে শুদ্ধ বানান। আমি বোর্ডে 4টা বানান লিখব, এগুলোর মধ্যে সঠিক বানান কোনটা, হ্যাঁ, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমি সলভ করে দিচ্ছি। আমি বোর্ডে যে বানানগুলো লিখছি তার মধ্যে মুমূর্ষ বানানটা শুদ্ধ কোনটা, হ্যাঁ, তার মধ্যে শুদ্ধ মুমূর্ষ বানান কোনটা? ওকে, দেখেন এটা 10 নম্বর প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবারই পরীক্ষায় আসে। মুমূর্ষ বানানটা কোনটা সঠিক? মনে রাখবেন, মুমূর্ষ বানান আগে রস্য উ, পরে রস্য উ, শুধু মাঝে একটা দীর্ঘ, অথবা এটাকে এভাবেও মনে রাখতে পারেন 1 + 2 + 1, অর্থাৎ রস্য উ, দীর্ঘ উ, তারপর আবার রস্য উ, ঠিক আছে, এভাবেও মনে রাখতে পারেন। পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, পরবর্তী কোশ্চেনটাও আমি লিখি। ইতর বিশেষ বলতে বোঝায়, অপশনে রয়েছে, অপশনে কি রয়েছে? দুর্বৃত্ত, অপশন খতে রয়েছে চালাকি। আচ্ছা, এটা একটু আপনারা কমেন্ট করেন তো, ইতর বিশেষ বলতে কি বোঝায়? এবং অপশন ঘতে রয়েছে অপদার্থ। ওকে, আমরা একটু এই কোশ্চেনটার অ্যান্সার নেই, হ্যাঁ, কমেন্ট নেই যে ইতর বিশেষ বলতে কি বোঝায়। অপশনে রয়েছে দুর্বৃত্ত, চালাকি, পার্থক্য এবং অপদার্থ। যারা যারা ক্লাস আছেন তারা একটু কমেন্টে জানান তো এটার মানে অ্যান্সারটা কি হবে। আকলিমা বিনতে আফসার লিখেছে 10-এর গ। ওকে, আরও যারা যারা আছি আমরা একটু কমেন্ট করি। ইতর বিশেষ বলতে কি বোঝায়, বলতে কোনটা বোঝায়? অপশনে রয়েছে দুর্বৃত্ত, চালাকি, পার্থক্য, অপদার্থ।
বোঝায় বলতে কোনটা বোঝায়? অপশনে রয়েছে দুর্বৃত্ত, চালাকি, পার্থক্য, অপদার্থ। বোঝায় বলতে কোনটা বোঝায়? অপশনে রয়েছে দুর্বৃত্ত, চালাকি, পার্থক্য, অপদার্থ। আচ্ছা, আকলিমা বিনতে আফসার লিখেছে 10-এর গ, তারিন তিশা লিখেছে গ, তারিন তিশা একবার লিখেছে গ, আবার লিখেছে ঘ। আচ্ছা, আকলিমা বিনতে আফসার লিখেছে 11-র গ। ওকে, আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নে আছি। 44তম বিসিএস এর কোয়েশ্চেনগুলো সলভ করছি এবং বর্তমানে আমরা অলরেডি 10টা কোয়েশ্চেন সলভ করে ফেলেছি। এখন আমরা 11 নম্বর প্রশ্নে আছি এবং 11 নম্বর প্রশ্নটা বলছে ইতর বিশেষ বলতে বোঝায়। অপশনে রয়েছে দুর্বৃত্ত, চালাকি, পার্থক্য, অপদার্থ। তো আসলে আমরা এটা একটু কমেন্টে দেখতে চাই। তো যাই হোক, অনেকেই কমেন্ট করেছেন যারা ক্লাসে ছিলেন। তো চলেন আমরা কোয়েশ্চেনটা সলভ করি। ওকে, দেখেন আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে ইতর বিশেষ বলতে আসলে কি বোঝায়? ইতর বিশেষ বলতে পার্থক্য বোঝায়। হ্যাঁ, ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। ওকে, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। পরবর্তী কোয়েশ্চেনে বলছে 12 নম্বর প্রশ্ন। অপশনগুলো লিখি। গবাক্ষ, পাবক, তারপরে হচ্ছে বঙ্গ, তারপরে আছে যতীন্দ্র। এই যে অপশনগুলো রয়েছে গবাক্ষ, পাবক, বঙ্গ এবং যতীন্দ্র, এই অপশনগুলোর থেকে কোনটা নিপাতনী সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? নিপাতনী সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ গবাক্ষ, তারপরে কি কুলোটা, প্রৌঢ়, তাই না? আমরা আগের ক্লাসেও এটা পড়েছি। প্রৌঢ়, অন্যান্য, তারপরে আগের ক্লাসে একটা শর্ট টেকনিক দেখিয়েছিলাম। এই ক্লাসে আমি শর্ট টেকনিকটা দেখাচ্ছি না। হ্যাঁ, কুলোটা, প্রৌঢ়, অন্যান্য, আরও আছে, এরকম আরও অনেকগুলো আছে। হ্যাঁ, মার্তণ্ড, শুদ্ধোদন, ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি নিপাতনী সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী কোশ্চেনে বলছে নিচের কোনটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? অর্থাৎ এটা হচ্ছে বাক্য শুদ্ধির একটা প্রশ্ন। ঠিক আছে, ওকে। অপশনে রয়েছে আমি কারো পাচেও নেই, সতেরোতেও নেই। অপশন খতে রয়েছে আপনি সপরিবারে আমন্ত্রিত। অপশন গতে রয়েছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। এবং অপশন ঘতে রয়েছে সারা জীবন
ভূতের মজুরি খেটে গেলাম। অনেক সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, দেখেন প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ। দেখেন আমি কারো 5-এও নেই 17-তেও নেই, এখানে কথাটা কি হবে, হচ্ছে 7-এও নেই 5-এও নেই। আচ্ছা এই যে পুরোটাই, হ্যাঁ 5-এও নেই 17-তেও নেই সেটা না, আমরা কি বলি আমি কারো 7-এও নেই 5-এও নেই, যার কারণে এই বাক্যটা প্রয়োগগত দিক থেকে শুদ্ধ নয়। পরবর্তীতে আছে আপনি সপরিবারে আমন্ত্রিত। সপরিবারে আমন্ত্রিত আসলে এই সপরিবারে না, শুধুমাত্র দন্তস্ব দিয়ে যে সপরিবারে, সেই সপরিবারে আমন্ত্রিত, তার মানে এটাও অশুদ্ধ। তারপরে আছে তার 2 চোখ অশ্রুতে ভেসে গেল, এটা সব দিক থেকে আমরা বলতে পারি শুদ্ধ আছে। পরবর্তীতে আছে দেখেন সারা জীবন ভূতের মজুরি খেটে গেলাম, না ভূতের মজুরি না, বেগার খেটে গেলাম, সারা জীবন ভূতের বেগার খেটে গেলাম। তাহলে আমরা শুদ্ধ বাক্য কোনটা পেলাম, 3 নাম্বার অপশনটা, তার 2 চোখ অশ্রুতে ভেসে গেল। ঠিক আছে, আশা করছি আমরা সবাই ক্লাসটা এনজয় করছি এবং ক্লাস ভালো লাগছে। সামনেই যাদের পরীক্ষা আছে তারা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করেন। এই কোশ্চেনগুলো সলভ করলে আপনি দেখা যাচ্ছে এখান থেকে 3 থেকে 4 মার্ক, যে লাইভ ক্লাসগুলো আসলে করছি আমরা বিগত কয়েকদিন ধরে, এখান থেকেই কিন্তু আপনি মানে ক্লাসগুলো সলভ করলে অনেক কোশ্চেন এখান থেকেই সলভ করতে পারবেন। নিচের কোনটি যৌগিক বাক্য? ওকে, অপশনে রয়েছে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। অপশন খতে রয়েছে তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন। অপশন গতে রয়েছে মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করে। এবং অপশন ঘতে রয়েছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। ওকে, দেখেন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্য। অপশনে রয়েছে দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না। অপশন খতে রয়েছে তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন। অপশন গতে রয়েছে মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করে। এবং অপশন ঘতে রয়েছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। দেখেন আমাদেরকে বলছে যৌগিক বাক্য। আমরা জানি যৌগিক বাক্য তখনই হয় যখন দুইটা স্বাধীন বাক্য কোনো হচ্ছে যোজকের মাধ্যমে যুক্ত থাকে। যখন কোনো স্বাধীন বাক্য কোনো যোজকের মাধ্যমে যুক্ত হয় তখন সেই বাক্যকে আমরা বলি যৌগিক বাক্য। এরকম হচ্ছে যোজক অনেক কিছুই হতে পারে, তবে, সেজন্য, অথবা, তারপরে আর, হ্যাঁ এরকম অনেক কিছুই কিন্তু আপনার হতে পারে যোজক। তবে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, কিংবা, তথাপি, হ্যাঁ এবং আর, এগুলো অনেক ধরনের হচ্ছে বা, কিন্তু, অথচ, সেজন্য, হ্যাঁ এবং কিন্তু আবার এই যোজকের মধ্যে পড়ে না। তো এখানে এরকম যোজক অনেকগুলোই আছে, তবে, তথা, তথাপি, সেজন্য, কিন্তু, এই ধরনের যোজকগুলো দ্বারা যখন দুইটা স্বাধীন বাক্য যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি যৌগিক বাক্য। এমনকি অনেক সময়
জ্যোতিচিহ্নের সাহায্যেও দুইটা স্বাধীন বাক্য যুক্ত হতে পারে, সেক্ষেত্রেও সেটা কি হবে, যৌগিক বাক্য। অন্যথায় আমাদের যে বাকি 3টা বাক্য ছিল, এই 3টা বাক্যই আমাদের সরল বাক্য। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা এর আগের ক্লাসেও সলভ করেছি, তো যার কারণে আজকের যোজকগুলো আমি পুরোপুরি লিখলাম না। ওই আগের ক্লাসটা দেখবেন, পরশু দিনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে দেখবেন যোজকগুলো অনেকগুলো যোজক আছে যেগুলোকে আমি লিখে দিয়েছি। ওকে, তো নিচের কোনটি যৌগিক বাক্য সেটা আমরা দেখলাম, ছেলেটি চঞ্চল তবে মেধাবী। ওকে, এই ছিল আমাদের 44তম কোশ্চেন। হ্যাঁ, 44তম টোটাল কোশ্চেন এগুলোই ছিল। কেমন লাগলো ক্লাস সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না। ক্লাসে অবশ্যই একটা লাইক করবেন এবং ক্লাসে কমেন্ট করবেন নিয়মিত। সেই সাথে যারা একদম নতুন আমার ক্লাসটা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে যেতে ভুলবেন না। এছাড়া আমি আবারও বলছি, প্রথমেও বলছি এই কথাটা, যে যেহেতু লাইভ ক্লাসটা 30 দিন পর ডিলিট হয়ে যাবে, যার কারণে আমি এই ক্লাসটা ডাউনলোড করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিসিএস স্কোয়াড নামে যেটা আছে, দুটোই বিসিএস স্কোয়াড নামেই আছে, ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আপনি এই ভিডিওগুলো আপলোডকৃত ভিডিও হিসেবে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি পরবর্তীতে চাইলে দেখে নিতে পারেন, এবং সেই জন্য কী করতে হবে, ফেসবুক পেজটাতে আপনি একটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই ভিডিওটা। তো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। কমেন্টে একটু পড়ি, কমেন্টে কারা কারা কী কমেন্ট করেছে। আকলিমা বিনতে আফসার, ওকে, 1 কাপ কল্পনা, আকলিমা বিনতে আফসার, অনেকেই কিন্তু আজকে কোশ্চেনের অ্যান্সার করেছেন। ধন্যবাদ যারা নিয়মিত ক্লাসগুলো করছেন। আকলিমা বিনতে আফসার, তারপরে হচ্ছে তারিন তিশা কমেন্ট করেছে শাহিনুর রহমান, হ্যাঁ, অনেকে 1 কাপ কল্পনা, অনেকেই কমেন্ট করেছেন, তো অনেক ধন্যবাদ। তারিন তিশা লিখেছে অনেক ভালো, আচ্ছা ধন্যবাদ। তারপরে আকলিমা বিনতে আফসার লিখেছে খুব ভালো লাগে আপনার ক্লাস, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ক্লাস নেওয়া, এই যে গরমে কষ্ট করে ক্লাস নেওয়া, এটা সার্থক হবে, তাই না? তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকেন। আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন আরেকটা কোয়েশ্চেন সলভিং ক্লাস নিয়ে আপনাদের জন্য হাজির হব। এছাড়া আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলেও বলতে পারেন যে আপু এই টপিকের উপরে ক্লাস নেন, সেক্ষেত্রেও আমি হয়তো আপনাদের রিকোয়ারমেন্টের উপর বেস করে ক্লাসের টপিক নির্ধারণ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।